হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবারও তোমাদের প্রত্যেককেই আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এই ক্লাসটিতে ক্লিক করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য একটা ভালো প্রিপারেশন করতে চাও, তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এছাড়াও আইসিডিএসের জন্য তোমরা যারা একটা ভালো প্রিপারেশন করতে চাও, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখো, আজকের এই গ্রাম পঞ্চায়েত প্রস্তুতি যে ক্লাস, আমি তোমাদের প্রথমে সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে আমাদের ক্লাস নম্বর 1, প্রথম ক্লাসে আমি তোমাদের সিলেবাসটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তারপরেই সিলেবাস ভিত্তিক যে ক্লাস, প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নপত্র এসেছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায়, সেই প্রশ্নগুলোকে তুলে এনে সেই প্রশ্নগুলোকে ধরে এই সিলেবাসটি তৈরি করা হয়েছে। তোমরা যদি গ্রাম পঞ্চায়েত বলো বা আইসিডিএস বলো, এখানে যদি একটা ভালো নম্বর তুলতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই সিলেবাসটি কভার করতেই হবে। তো আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমরা যারা নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। কারণ ফিউচার পয়েন্ট একাডেমি তোমাদের আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে একটি সম্পূর্ণ সিরিজ চালু করেছেন। তোমরা এখানে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে। তো যেমনটা বললাম, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় যদি একটা তোমরা ভালো স্কোর করতে চাও বাংলা সাবজেক্টের উপর, তাহলে তোমাদের কোন কোন অধ্যায় কভার করতেই হবে। দেখো, প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ, বাক্য, আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ করতেই হবে। বোঝা গেল? পরবর্তী দেখো, 2 নম্বর রয়েছে পদ পরিবর্তন, 3 নম্বর রয়েছে সন্ধি বিচ্ছেদ, 4 নম্বর সমাস, 5 নম্বরে রয়েছে অর্থলেখ, 6 নম্বর রয়েছে সঠিক বানান, 7 নম্বর অধ্যায় প্রতিশব্দ, 8 নম্বর বাগধারা এবং 9 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ। এই 9টি অধ্যায় কিন্তু তোমাদের কমপ্লিট করতেই হবে। আর আমি আছি তোমাদের সাথে। আজকে আমাদের শুরু হচ্ছে ক্লাস নম্বর 1। ক্লাস নম্বর 1, এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি বাক্যের যাবতীয় বিষয় নিয়ে। আমরা বাক্যের যে অধ্যায়টি রয়েছে, এখানে মিশ্র বাক্যটাও এখানে এসেছে। মিশ্র বাক্য এই বাক্যের মধ্যেই ঢুকবে। আমি A to Z প্রত্যেকটি বিষয় আজকের এই ক্লাসে তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই ক্লাসের শেষের দিকে, শুধু এই ক্লাস বললে ভুল হবে, এখানে প্রত্যেকটা অধ্যায়, যে 9টা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় প্রথমে আমি তোমাদেরকে ডেসক্রিপটিভ বোঝাবো। এরপর প্রিভিয়াস ইয়ার যে সমস্ত পিআইকিউ রয়েছে, যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মাঝে আমি আলোচনা করে দিব। এবং তার সাথে এক্সট্রা কিছু এমসিকিউ তোমরা পাবে আমার এই ক্লাসে। তারপর যখন আমাদের এই 9টি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, এরপর ফুল মক টেস্ট সিরিজ কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসব। বাংলার থেকে শুধু তোমরা এমসিকিউ প্র্যাকটিস সেট হিসাবে পাবে। বোঝা গেল? যারা নতুন, যারা জানো না, অবশ্যই আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যায়। তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ফিউচার পয়েন্ট একাডেমির যে ক্লাস, সেই ক্লাস রুটিন। গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন ঠিক দুটোর দিকে তোমরা আমাদের এই একাডেমিতে ক্লাস পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ ক্লাস রেকর্ডেড পাবে। জিকে, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটি ক্লাস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। সোম থেকে শনি ঠিক দুটোই তোমরা এখান থেকে ক্লাস পেয়ে যাবে। রেগুলার বেসিসে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে কেউ আটকাতে পারবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো, বাক্য আমরা ছোটোবেলায় থেকেই পড়ে এসেছি। বাক্য কি বা বাক্য কাকে বলে, তাই তো? ছোটোবেলায় অনেক দিন আগেই পড়েছি, কিন্তু বর্তমান সবারই বয়স বেশি হয়ে গিয়েছে, আমরা ভুলে গেছি বাক্য কি বা বাক্য কাকে বলে। দেখো, আমি বেসিক থেকে এখানে তোমাদেরকে বোঝাবো, একটু ভালো করে কথাগুলো আমার মন দিয়ে শুনবে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে সমস্ত অর্থপূর্ণ বা যদি কোনো অর্থপূর্ণ ধ্বনি পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকেই আমরা বাক্য বলি, তাই তো?
তাহলে কতগুলো শব্দ বা কতগুলো ধ্বনি পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকেই আমরা কি বলি? বাক্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্টেন্স। তো এই বাক্যকে বোঝার জন্য আমি যদি কিছু উদাহরণ তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদেরকে বললাম যে মাছ আকাশে ওড়ে। কি বললাম? মাছ আকাশে ওড়ে। এটা কি লিখলাম? এটা কিন্তু একটা বাক্য আমি লিখলাম। কিন্তু তোমরা বলো তো, এই যে মাছ আকাশে ওড়ে, এটা অ্যাকচুয়ালি কি বাক্য? এটাকে কি আমি বাক্য বলতে পারি? দেখো, একটি বাক্য হতে গেলে তার যে 3টি শর্ত রয়েছে সেটা কিন্তু তাকে পূরণ করতেই হবে। কি কি? একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। আমি এখানে ছোট্ট করে পয়েন্ট করে তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে কি? যোগ্যতা, এরপরে রয়েছে 2 নম্বর আকাঙ্ক্ষা, এবং 3 নম্বরে রয়েছে কি? আসক্তি। বুঝতে পারলে? তাহলে এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো শর্তই এখানে সে সঠিকভাবে পূরণ করছে না। বা আমরা যদি বাস্তবের দিক থেকেও দেখি, মাছ আকাশে ওড়ে, এটা কিন্তু আমরা শুধু মুখে বলতে পারি, কিন্তু আসলে এর বাস্তব অস্তিত্ব নেই। বোঝা গেল? বা যদি আমি বলি যে গরু গাছে চড়ে বা গাছে ওঠে, এটা কি কোনোদিন বাক্য হতে পারে? কোনোদিনও কিন্তু বাক্য হতে পারে না। তাহলে একটা বাক্য হতে গেলে বাক্যের যে 3টা শর্ত, এই শর্ত 3টা কিন্তু অবশ্যই তাকে মেনে চলতে হবে। অর্থাৎ বাক্যটার মধ্যে কি লাগবে? আমি যদি তোমাদেরকে এখানে আর একটু ভালো করে অন্য একটি বাক্য নিয়ে বুঝিয়ে দেই, তোমরা যারা নতুন, যারা গ্রাম পঞ্চায়েত বাদ দিয়ে এক্সাইজ যে কনস্টেবল রয়েছে বা যেটাকে আমরা আবগারি দপ্তর বলি, তোমরা যারা এই আবগারি দপ্তরের প্রিপারেশন নিবে, তোমাদের কিন্তু সেখানে বাংলা সিলেবাস থেকে প্রশ্নপত্র হয়। তোমরা এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখে নিতে পারো। বলা যায় না পরবর্তী যদি কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এখানে আমি বললাম যে রাম স্কুলে যায়। রাম কোথায় যায়? স্কুলে যায়। তাহলে দেখো তো, এই বাক্যের মধ্যে কি রয়েছে? সমস্ত দিক কিন্তু সে কভার করতেছে। এই যে রাম হচ্ছে কি? রাম হচ্ছে আমার সাবজেক্ট, অর্থাৎ উদ্দেশ্য, এবং স্কুলে যায় এ হচ্ছে আমার কি? বিধেয় অংশ। বিধেয়, বোঝা গেল? বিধেয় অংশ, এটা হচ্ছে আমার সাবজেক্ট বলতে উদ্দেশ্য, বাংলায় আমরা যেটাকে বলি উদ্দেশ্য। এবং বাক্যের যে বাকি অংশটা, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে অবজেক্ট, বাংলায় তাকে বলা হচ্ছে কি? বিধেয়। বোঝা গেল? তাহলে বাক্যের 2টো অংশ কিন্তু আমাকে অবশ্যই লাগবে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। এবং যেমনটা তোমাদের আগের উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম, শুধু বাক্য হলেই হবে না, বাক্যের যে 3টি শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি, সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। আশা করি তোমরা ক্লাসটি এতদূর পর্যন্ত বুঝতে পারলে। আমি পরপর এক এক করে কিন্তু তোমাদের বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ক্লাসটি কোনো রকম স্কিপ করবে না। কোনো জায়গায় যদি তোমরা স্কিপ করো, তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। এবং পরবর্তী যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে আলোচনা করিয়ে দিব, তোমরা কিন্তু সেখানে সঠিক উত্তর দিতে পারবে না। এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নপত্র এসেছে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই ক্লাসের গুরুত্ব কতটা। এবং আমি যেমনটা তোমাদেরকে কথা দিয়েছি, তোমরা যদি আমাদের পাশে থাকো, এই ক্লাসগুলোকে যদি একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তাদের কাছে যদি পৌঁছে দাও, তোমাদের জন্য আমরা অনেক কিছু ভেবে রেখেছি। শুধু পাশে থাকো, একটু সাপোর্ট করবে। বোঝা গেল? তাহলে বাক্যের এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী অংশ দেখো, বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যকে আমরা প্রধানত 2টো শ্রেণীতে ভাগ করি। কয়টি শ্রেণীতে? 2টি শ্রেণীতে বাক্যকে আমরা ভাগ করে থাকি, অর্থাৎ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গঠনগত দিক, প্রথমটা কি? গঠনগত দিক, এবং দ্বিতীয়টা হচ্ছে কি? অর্থগত দিক। তাহলে গঠনগত দিক দিয়ে বাক্যকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে? গঠনগত দিকটা যদি আমি দেখি, এখানে বাক্যকে আবার ভাগ করা হয়েছে 3টি ভাগে। কয়টি ভাগে? 3টি ভাগে। কি কি? প্রথমে হচ্ছে আমার সরল বাক্য। কি বললাম? সরল বাক্য। যারা খাতা পেন নিয়ে বসে পড়েছো, অবশ্যই এগুলোকে
পারলে তোমরা খাতার মধ্যে নোট করে রেখে দিবে। দ্বিতীয়টা কি? দ্বিতীয় তোমরা প্রত্যেকেই জানো, সরলের পরে আমরা যেটা জানি, সরলের পরে হচ্ছে এখানে যৌগিক বাক্য। আর একটা কি রয়েছে, কালিটা আমি একটু পরিবর্তন করে নিচ্ছি, বোঝা যাচ্ছে না। সরল, যৌগিক এবং অন্যটা হচ্ছে কি জটিল বাক্য। বুঝতে পারলে? তাহলে গঠনগত দিক থেকে আমরা বাক্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সরল বাক্য, দ্বিতীয় হচ্ছে যৌগিক বাক্য এবং তৃতীয় হচ্ছে জটিল বাক্য। এবার অর্থগত দিক দিয়ে বাক্যকে আমরা মোটামুটি 5টি ভাগে ভাগ করে থাকি। কয়টি ভাগে? 5টি ভাগে ভাগ করে থাকি। এই গঠনগত এবং অর্থগত দিক দিয়ে বাক্যের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি শ্রেণীবিভাগ বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেগুলিকে আজকের এই ক্লাসের মধ্যেই সমাপ্ত বলে ঘোষণা করব। আমি প্রত্যেক দিন তোমাদের একটি করে অধ্যায় ওঠাবো। আমাদের নির্দিষ্ট যে সিলেবাসটা তোমাদেরকে বললাম, সেই সিলেবাস থেকে আমরা 9 দিনে 9টি অধ্যায় কমপ্লিট করব। ওকে, তোমরা প্রত্যেকটি ক্লাস একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবে। এবার অর্থগত দিক দিয়ে আমরা বাক্যের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে আমরা প্রত্যেকেই জানি। কি আমি একটু মুখে বলছি, শুনে নাও, এখানে লিখতে একটু সমস্যা হবে, মানে জায়গা ধরবে না। বোঝা গেল? তাহলে আমরা প্রথমেই জানি, আমরা যখন গ্রামারে পড়েছিলাম, ইংরেজিতে পড়েছিলাম কি না বলো তো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং কি এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? তাহলে এগুলোকেই যদি আমি বাংলায় পরিবর্তন করি, বাংলায় যদি কনভার্ট করি, বিষয়টা কিন্তু আমার একই রকম থাকছে। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। দ্বিতীয়টা হচ্ছে কি? প্রশ্নবোধক বাক্য। তৃতীয় হচ্ছে কি? আবেগ বা অনুজ্ঞাসূচক বাক্য। চতুর্থ হচ্ছে কি? কি ইন্টারোগেটিভ তো হয়ে গেল। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, বিস্ময়সূচক বাক্য। বুঝতে পারলে? আমি পরের স্লাইডে তোমাদের এখানে রেখেছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আচ্ছা, এই যে অর্থগত দিক দিয়ে বাক্যের যে 5টি শ্রেণী আমি বললাম, এটা আমি প্রথমে গঠনগত দিকটা যেটা রয়েছে এটা আলোচনা করার পর এই অর্থগত দিকে আসছি। বোঝা গেল? তাহলে দেখো, বাক্যের আমরা প্রথমে গঠনগত দিক নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা কি দেখলাম? সরল বাক্য, তাই তো? দেখো, সরল বাক্য কি আমরা প্রত্যেকেই জানি, ইংরেজিতে একে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তাই তো? সিম্পল সেন্টেন্স। তাহলে সরল বাক্য কাকে বলে? যে বাক্যের একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকেই বলা হচ্ছে সরল বাক্য। বোঝা গেল? একটি সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র অবজেক্ট থাকবে, সেটাকেই আমি সরল বাক্য বলবো। তাহলে যেমন উদাহরণ দিয়ে যদি আমরা একটু বুঝি, তাহলে দেবা বই পড়ে। তাহলে এই যে দেবা হচ্ছে আমার এখানে কি? সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, এবং বই পড়ে এটা হচ্ছে আমার কি? অবজেক্ট অর্থাৎ কি? বিধেয় অংশ। বুঝতে পারলে? এইরকম তোমরা অনেক উদাহরণ নিতে পারো। তাহলে সরল বাক্য কাকে বলবো আমরা? যে বাক্যের একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকেই বলা হচ্ছে সরল বাক্য। নেক্সট আমরা দেখব জটিল বাক্য, যাকে আমরা ইংরেজিতে বলি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, জটিল বাক্য কাকে বলবো? যে বাক্যের মধ্যে একটি প্রধান উদ্দেশ্য এবং এক বা একাধিক অপ্রধান বিধেয় থাকে তাকে বলা হচ্ছে জটিল বাক্য। আমি আরেকবার রিপিট করছি, তোমরা আমরা কথাগুলো জাস্ট মন দিয়ে শোনো, আর এই যে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু ভালো করে দেখো, তোমাদের এই একটি ক্লাসের মধ্যেই সব কিছু কভার হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো, জটিল বাক্য কাকে বলছে? যে বাক্যের মধ্যে একটি প্রধান উদ্দেশ্য থাকবে, একটাই মাত্র উদ্দেশ্য থাকবে, এবং এক বা একাধিক অপ্রধান, যেটাকে আমরা বিধেয় বলছি অর্থাৎ যেটাকে আমরা অবজেক্ট বলছি, সেটা যদি থাকে তাহলে সেটাকে আমি জটিল বাক্য বলবো। দেখো, জটিল বাক্য চেনার অনেক উপায় আছে, সেগুলো আমি একটু পরে তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো, জটিল বাক্যের উদাহরণ যদি আমি এখানে একটা দেখি, কি রয়েছে? বরং পরীক্ষায় ফেল করব তবু অসৎ কাজ করব না। বরং পরীক্ষায় ফেল করব তবু অসৎ কাজ করব না, এটা হচ্ছে আমার কি? জটিল বাক্যের একটি উদাহরণ। দেখো, এই যে পরীক্ষায় ফেল করব, এখান থেকে হয়ে যাচ্ছে আমার কি? প্রধান উদ্দেশ্য। আর এই যে অসৎ কাজ করব না, এটা হচ্ছে আমার কি? বিধেয় অংশ, অপ্রধান অংশ। ঠিক আছে? তাহলে বরং
এটা হচ্ছে আমার অব্যয় হিসেবে কাজ করছে। এবার এই যে তবুও, এটাও কিন্তু আমার অব্যয় হিসেবে কাজ করছে। নেক্সট কি রয়েছে? যৌগিক বাক্য। যৌগিক বাক্যকে ইংরেজিতে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো, বা যৌগিক বাক্য আমি কাকে বলবো? যে বাক্যের একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে। কি বললাম? আবারও ভালো করে শুনে নাও। যে বাক্যের একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকেই বলা হচ্ছে যৌগিক বাক্য। যেমন মীরা গাইল এবং রমা নাচলো। মীরা গাইল, রমা নাচলো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একটির বেশি উদ্দেশ্য বা বিধেয় থাকে। আমি বলতে পারি যে এখানে কি থাকবে? শুধুমাত্র একটা সিম্পল সেন্টেন্স বা একটা সরল বাক্য কিন্তু থাকছে না। এখানে দুটো সরল বাক্য হতে পারে, কিন্তু তাদের সংযোগকারী যে সমস্ত অব্যয় অ্যান্ড, বাট, অর, আমরা ইংরেজিতে পড়েছিলাম অ্যান্ড, বাট এবং অর, এগুলো যদি সংযোগকারী অব্যয় হিসেবে থাকে কোনো বাক্যের মধ্যে, তাহলে আমি বুঝে যাব যে সেটা হচ্ছে আমার যৌগিক বাক্য। বোঝা গেল? বুঝতে পারছো কি না? ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট অবশ্যই করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। তাহলে যে দেখো, মীরা গাইল, সংযোজককারী অব্যয় এখানে কি রয়েছে? ও, এবং রমা নাচলো। দেখো এখানে এই যে বাক্যের যে উদ্দেশ্য এবং বিধেয়, তোমরা যারা জানো না, যারা নতুন, যারা প্রথম থেকে শুরু করছো, উদ্দেশ্য এবং বিধেয়টা একটু বলছি, ভালো করে শুনে নাও। যেমন স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। স্বামীজি কি করেন? বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। এখানে দেখো এই যে স্বামীজি হচ্ছে আমার উদ্দেশ্য। স্বামীজি কি? স্বামীজি হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এই যে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, পরবর্তী যে অংশটুকু, এটাকেই বলা হচ্ছে বিধেয়। বিধেয়। বুঝতে পারলে? এতদূর পর্যন্ত বুঝতে পারলে? বা এখানে তোমরা আরও অন্য যে কোনো একটি উদাহরণ নিতে পারো। একটু আগে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম। কি? বা তোমরা এখানে বলতে পারো যে সীমা বাজারে গেল। সীমা বাজারে গেল। তাহলে দেখো এখানে উদ্দেশ্য কি বলো তো দেখি? উদ্দেশ্য হচ্ছে আমার সীমা, তাই তো? এই হচ্ছে আমার কি? সাবজেক্ট। এবং বাজারে গেল, এই যে বাক্যের যে পরবর্তী অংশটুকু পড়ে রয়েছে, এটাই হচ্ছে আমার কি? বিধেয় অংশ। বুঝতে পারলে? নেক্সট দেখো, পরবর্তী আমরা আর একটি ছোট্ট জিনিস বা ছোট্ট কথা বা ছোট্ট অংশ বলতে পারো বাক্যের, সেটা হচ্ছে মিশ্র বাক্য, যেটা কিন্তু বাক্যের বিভাগ অর্থাৎ বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না। মিশ্র বাক্যটা কি এটা তোমাদের জানতে হবে। মিক্সড সেন্টেন্স কি বলছি আমি? মিশ্র বাক্য। তাহলে মিশ্র বাক্য আমি কাকে বলবো? বলা হয়েছে একাধিক সরল, জটিল বা যৌগিক বাক্যের সমন্বয়ে গঠিত বাক্যকে মিশ্র বাক্য বলে। বুঝতে পারলে? যে বাক্যের মধ্যে আমি লক্ষ্য করব যে সেখানে একাধিক কি রয়েছে? সরল বাক্য রয়েছে, যৌগিক বাক্য রয়েছে বা জটিল বাক্য রয়েছে, সেক্ষেত্রে আমি সেটাকে মিশ্র বাক্য হিসাবে গণ্য করব। অর্থাৎ কি বলতে পারি আমি? যে যখন একটি বড় বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের বাক্যের গঠন মিশ্রিত থাকে, যখন একটা বড় বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের বাক্যের গঠন মিশ্রিত থাকে, তখনই কিন্তু আমি তাকে মিশ্র বাক্য বলবো। দেখো নিচে আমি তোমাদের একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে উদাহরণে? যে যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম, তখন আমাদের বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম, কিন্তু সে আমাকে চিনতে পারেনি। দেখো এখানে আমি ভাগ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম, এই যে যখন দিয়ে শুরু করে ঢুকলাম পর্যন্ত এই যে অংশটা রয়েছে, এটা কিন্তু আমার জটিল বাক্যের মধ্যে পড়ছে। কোন বাক্যের মধ্যে পড়ছে? জটিল বাক্যের মধ্যে। এবার তারপরের যে অংশটুকু, তখন আমরা বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম, এটা হচ্ছে আমার সরল বাক্যের মধ্যে অন্তর্গত। কিন্তু এই যে দেখো, কিন্তুর পরে যে অংশটা রয়েছে, এটা হচ্ছে আমার কি? সে আমাকে চিনতে পারেনি। এখানে কিন্তু আরও একটি সরল বাক্য অ্যাড বা যুক্ত করা হয়েছে।
তাহলে আমি কিভাবে চিনব? একটু আগেই বললাম যে বাক্যের মধ্যে সরল, জটিল বা যৌগিক বাক্য একসাথে থাকবে সেটাকেই আমি বলবো মিক্সড বা মিশ্র বাক্য। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। দেখো পরবর্তী অংশ ব্যাস বাক্য। ব্যাস বাক্যটা আমি এখানে কেন নিয়ে এসেছি তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে বা মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে স্যার ব্যাস বাক্যটা আবার এখানে কেন নিয়ে এসেছেন? ব্যাস বাক্য তো আমাদের বাক্যের মধ্যে পড়ে না। কিন্তু হ্যাঁ, তোমাদের এটুকু জানতে হবে, এজন্য আমি তোমাদেরকে ব্যাস বাক্যটা নিয়ে এসেছি কোথা থেকে? সমাস থেকে। বোঝা গেল? সমাজ থেকে আমি তোমাদের এই ব্যাস বাক্যটা তুলে এনেছি একটু বোঝার সুবিধার্থে। দেখো পরীক্ষার হলে তুমি যখন প্রশ্নপত্র দেখবে তোমাকে কি 4টা অপশান দিবে, সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য বা ব্যাস বাক্য, বা এভাবে তোমাদের অপশানগুলো দিয়ে দেবে। এখন তুমি যদি ওখানে বসে ব্যাস বাক্য কী সেটা যদি না জানো তাহলে তো মুশকিল, যদি মিশ্র বাক্য কী সেটা যদি না জানো তাহলে তো মুশকিল। তুমি সরল বাক্য জানো, যৌগিক বাক্য জানো, জটিল বাক্য চেনো, কিন্তু মিশ্র বাক্য এবং ব্যাস বাক্য এটাও তো জানা দরকার। যদি অপশানে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? কনফিউশনে পড়ে যাবে না? তাহলে এই যে ব্যাস বাক্যটা রয়েছে, এই ব্যাস বাক্যটা কি? দেখো ব্যাস বাক্য হচ্ছে ব্যাকরণের সমাস প্রক্রিয়ার সাথে যুক্ত। আমি আগেই বললাম যে ব্যাস বাক্য কার সাথে যুক্ত? সমাস প্রক্রিয়ার সাথে যুক্ত। বাক্যের এটি কিন্তু কোনো প্রকারভেদ নয়। তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে বিশদভাবে বিশ্লেষণ করে অর্থ পরিষ্কার করার জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় তাকেই আমরা কি বলবো? ব্যাস বাক্য। বুঝতে পারলে? আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখছো, লাইক কি করেছো ক্লাসে? বলো আগে, ক্লাসটা কি লাইক করেছো? অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং ক্লাস কেমন লাগছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তবেই কিন্তু আমি অধ্যায়ভিত্তিক তোমাদের কমেন্ট পেলে অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো দেওয়ার কথা আমি তোমাদের যে প্রতিশ্রুতি দিলাম সেটা কিন্তু কন্টিনিউ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসের এখনও অনেকটা দূর বাকি রয়েছে, একটু অপেক্ষা করে ক্লাসটি তোমাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। বোঝা গেল? তাহলে দেখো ব্যাস বাক্যের অপর নাম কিন্তু বিগ্রহ বাক্য। একে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি। তাহলে উদাহরণ দিয়ে যদি আমি একটু তোমাদেরকে আরও বিষয়টা ভালো করে যদি মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিই, কি হচ্ছে যে সমস্ত পদ্ম হলো নীলপদ্ম। উদাহরণে কি বলা হচ্ছে যে সমস্ত পদ্ম হলো নীলপদ্ম। তাহলে এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হবে নীল যে পদ্ম, নীল যে পদ্ম। আশা করি এরকমটা দেখলে তোমরা বুঝে যাবে যে সেখানে ব্যাস বাক্যের ব্যবহার হয়েছে। যদিও আমি প্র্যাকটিস সেটে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আসবো, এই বিষয়গুলো করাবো, এটা আমার উপর সেটে দাও, দায়িত্ব আমার। তোমাদের কাজ কি? তোমাদের কাজ শুধুমাত্র আমার সাথে থাকা, আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখা। গ্রাম পঞ্চায়েতে কীভাবে তোমাদের বাংলায় একদম কনফিডেন্সের সহিত তোমরা পরীক্ষার সেন্টারে যাবে যে হ্যাঁ আমি বাংলায় আজকে একটা ভালো স্কোর করে আসব, যদি তোমরা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই অধ্যায়ভিত্তিকভাবে সমস্ত ক্লাস দেখো। নেক্সট দেখো আমরা চলে যাব এটা হচ্ছে আমাদের চাণক্য ফাউন্ডেশন ব্যাচ। তোমরা যারা জানো না, যারা ইউটিউবে নতুন আমার এই ক্লাসগুলো দেখছো, ফিউচার পয়েন্ট একাডেমি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ কিন্তু তোমাদের উপহার দিয়ে যাচ্ছেন। এখনও তোমরা কন্টিনিউ ক্লাসগুলো দেখতে পাচ্ছ। কি রয়েছে এই ব্যাচে? এই ব্যাচে তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি এবং রেলওয়ে প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখানে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস। যারা রিজনিংয়ে একটা ভালো স্কোর করতে চাও, ভালো নম্বর তুলতে চাও, তোমরা প্রত্যেক দিন ঠিক 9টার দিকে এখানে রিজনিং প্র্যাকটিস সেট ক্লাস পেয়ে যাচ্ছ। এরপর সন্ধ্যে ঠিক 7টার দিকে পেয়ে যাচ্ছ জিকে এবং জিএস ক্লাস। তারপরেই পেয়ে যাচ্ছ রাত 8:30 ম্যাথ ক্লাস। এই ক্লাসগুলো তোমরা যারা দেখতে চাও অবশ্যই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে রেখে দিও। স্যারেরা যখন লাইভ আসবে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখো আমরা এতক্ষণ থেকে আলোচনা করলাম বাক্যের গঠনগত দিকটা। বাক্যের গঠনগত দিক আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব অর্থের বা ভাবের দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। দেখো অর্থ বা ভাবের দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা নতুন, আমি আবারও সাজেস্ট করব অবশ্যই খাতার মধ্যে এগুলোকে তোমরা পয়েন্ট করে রাখবে। বুঝতে পারলে? দেখো প্রথম রয়েছে
নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য, যেটাকে আমি তোমাদের শুরুতেই বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইংরেজিতে আমরা একে কি বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য আমি কাকে বলবো? যে বাক্যে কোনো কিছুর ধারণা, বর্ণনা বা বিবৃতি দেওয়া হয় তাকে আমি নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলবো। এখানে উদাহরণের সহিত যদি বিষয়টা আমি আর একটু সহজ করে দেই, যে আমি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যাই, আমি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যাই, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স বা নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য। বোঝা গেল? নেক্সট দেখো, 2 নম্বরে আমরা প্রত্যেকেই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য তোমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছো। কোনো কিছুর জানতে চাওয়া বা প্রশ্ন করা হয় সেটাকেই আমরা কিন্তু প্রশ্নবোধক বাক্য বলি। ওকে, তাহলে যেমন রয়েছে তোমার নাম কি, হ্যাঁ, এইরকম যত প্রশ্ন তোমরা মানুষকে করো তোমরা সেগুলো কিন্তু সমস্তগুলোই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হয়তো তোমাদের এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার পর মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার পরীক্ষায় কেমন ধরনের বা কোন টাইপের প্রশ্ন আসবে। আছে, একটু অপেক্ষা করো, সব কিছু তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে এই ক্লাসে নিয়ে এসেছি। বোঝা গেল? পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে সেটাও তোমরা এখান থেকে জানতে পারবে। একটু অপেক্ষা করে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো 3 নম্বরে বাক্যের শ্রেণীবিভাগে আমরা যেটা জানি যে অনুজ্ঞাসূচক বাক্য, যেটাকে আমরা বলি কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং তারপরে আসছে আমাদের কি ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, যে বাক্যে কি থাকবে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ প্রকাশ পায় তাকেই কিন্তু আমি অনুজ্ঞাসূচক বাক্য বলি। যেমন আমি কাউকে কোনো একটা বিষয়ে আদেশ করলাম, কোনো একটা জিনিস পেতে কি করলাম, অনুরোধ করলাম, কাউকে একটা ভালো উপদেশ দিলাম, হ্যাঁ, কোনো একটা খারাপ কাজে কাউকে আমি বাধা প্রদান করলাম, নিষেধ করলাম তাকে, এগুলো কিন্তু সব আমার অনুজ্ঞাসূচক বাক্য। যেমন সদা সত্য কথা বলবে বা এখনই বাইরে যাও, এগুলো হচ্ছে আমার সব কি অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট আমি দেখব বিস্ময়সূচক বাক্য, যেটাকে আমরা বলছি কি এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের মধ্যে আমার কি আনন্দ, দুঃখ, ভয়, বিস্ময়, আবেগ তীব্রভাবে প্রকাশ পাবে। বোঝা গেল? যেমন কি চমৎকার দৃশ্য, বা এখানে আমি আরেকটু কথা যদি আরও অ্যাড করে দিই, আহা আহা কি দেখিলাম। তোমরা প্রত্যেকেই জানো এই ফেমাস কথাটি, জন্ম জন্মান্তরে ভুলিব না। এই যে সব বাক্যগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমার কি বিস্ময়সূচক বাক্য, যেখানে আমার কি প্রকাশ পাবে, আমার মনের আনন্দ, মনের দুঃখ, আমার ভিতরের যে ভয় সেগুলো প্রকাশ পাবে যে বাক্যের মাধ্যমে, সেটাই হচ্ছে আমার কি বিস্ময়বোধক বাক্য। বোঝা গেল? এতদূর পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে, বলো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং দেখো এখানে আর একটি ছোট্ট বিষয় রয়েছে যেটা তোমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট বাক্যটা কি, সেটা হচ্ছে খণ্ড বাক্য। কি বললাম? খণ্ড বাক্য। খণ্ড মানে কি? আমরা জানি খণ্ড মানেই হচ্ছে ভাগ, ভাঙ্গা, ভেঙে দেওয়া, তাই তো? তাহলে খণ্ড বাক্য কি? যে বাক্যের কি বললাম, যে বাক্য বলতে কি একটা বড় বাক্যের অন্তর্গত ছোট ছোট অংশ যখন নিজেই একটু খণ্ড বাক্য বা বাক্যাংশ হিসাবে কাজ করে, তখনই তাকে আমি বলবো খণ্ড বাক্য। একটু পরে আসছি, উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবে। কি বললাম, যে একটি বড় বাক্যের অন্তর্গত ছোট ছোট অংশ যখন নিজেই একটি খণ্ডবাক্য বা বাক্যাংশ হিসেবে কাজ করে, তখনই সেটাকে আমি কি বলবো, খণ্ডবাক্য। বোঝা গেল? এবার এই খণ্ডবাক্যকে যদি আমরা একটু ডিভাইড করে দেই, তাহলে এটা হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমার কি প্রধান খণ্ডবাক্য 1 নম্বর, এবং দ্বিতীয়টা হচ্ছে কি অধীন খণ্ডবাক্য। অধীন, অধীন বলতে এখানে কি সেই বাক্যের অধীন খণ্ডবাক্য। বুঝতে পারলে? দেখো এখানে কি বলেছেন, প্রধান খণ্ডবাক্যের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যা নিজের অর্থ প্রকাশের জন্য অন্য বাক্যের উপর নির্ভর করে না, অন্য বাক্যের উপর নির্ভর করে না। কি বললাম? 1 সেকেন্ড, ঠিক আছে।
যা নিজের অর্থ প্রকাশের জন্য অন্য বাক্যের উপর নির্ভর করে না সেটাই হচ্ছে প্রধান খণ্ড বাক্য। সেটাই হচ্ছে আমার কি প্রধান খণ্ড বাক্য। এবং দ্বিতীয় অধীন খণ্ড বাক্য। অধীন খণ্ড বাক্য কি সেই বিষয়টা আমি তোমাদের মাঝে আলোচনা করছি। দেখো, যা নিজের অর্থ প্রকাশের জন্য প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল নয়, আর একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। তোমরা কি বিষয়টা বুঝতে পারলে? বিষয়টা বুঝতে পারলে কি না বলো দেখি। একটু 1 সেকেন্ড তোমাদেরকে বিরক্ত করছি, কারণ ইউটিউবে একটি ভিডিও আমাদের ক্লাস পাবলিশ করতে হবে। যেহেতু ক্লাস আমাদের দুটোই পাবলিশ হয়, সময়টা একটু পেরিয়ে গেছে, আমি ভিডিওটা একটু পেলে পাবলিক করে দিয়ে তোমাদের ক্লাসে ফিরে আসছি। ব্যাস হয়ে গেছে। দেখো, যেটা আলোচনা করছিলাম কি, যে প্রধান খণ্ড বাক্য যা নিজের অর্থ প্রকাশের জন্য অন্য বাক্যের উপর নির্ভর করে না। আমি একটা কথা বলছি, আমি একটা বাক্য বলছি, যে বাক্যটা, যে মনের ভাবটা, যে কথাটা আমার প্রকাশ করার জন্য অন্য কোনো বাক্যের উপর নির্ভর করবে না, সেটাই হচ্ছে আমার প্রধান খণ্ড বাক্য। এবার দ্বিতীয়ত কি, আমার নিজের অর্থ প্রকাশ করার জন্য যখন আমি অন্য কোনো একটা বাক্যের উপর নির্ভর হয়ে থাকব, সেটাই হচ্ছে আমার কি অধীন খণ্ড বাক্য। অধীন খণ্ড বাক্য। দেখো, যেটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের PYQ, দেখো এটা হচ্ছে বলে গেলাম, এটা হচ্ছে আমাদের PYQ। প্রশ্নটা একবার সবাই ভালো করে মন দিয়ে পড়ো। কি বলেছে প্রশ্নে? দেখো তো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে কি বলেছে? বলেছেন যে যেতে চায় তথাপি বসে আছে কোন শ্রেণীর বাক্য? প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নটি নেওয়া। প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, যে যেতে চায় তথাপি বসে আছে কোন শ্রেণীর বাক্য। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের যত PYQ রয়েছে, যত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা বাড়িতে বসে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, দেখতে পারবে যে কোন কোন জায়গার থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হয়েছে। এবং আমরা এই যে ফিউচার পয়েন্ট একাডেমিতে ক্লাস করছি, স্যারেরা কি আমাদের সেই সমস্ত বিষয় কভার করছে কি না, বুঝতে পারলে? যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তাহলে দেখো, যে যেতে চায় তথাপি বসে আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? দেখো, আমি তোমাদের ক্লাসের শুরুতে প্রথমে বলেছিলাম যে যৌগিক বাক্যকে চেনার কিছু উপায় আছে, কিছু কথা আছে। যেমন কোনো বাক্যে যদি আমি দেখি যে সে, তারপরে আমি যদি দেখি যিনি, তিনি, ওকে, তারপরে আমি যদি বলি যাকে তাকে, যে সে, যিনি তিনি, যাকে তাকে, এগুলো যে বাক্যের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আমার যৌগিক বাক্য। কি বললাম? যৌগিক বাক্য। আরও রয়েছে, আরও উদাহরণ রয়েছে, আমি আসছি, এক এক করে তোমাদের সমস্ত বিষয় আলোচনা করে দিব। তাহলে বোঝা গেল? তাহলে এখানে কি রয়েছে? যে সে যেতে চায় তথাপি বসে আছে। তাহলে সে যেতে চায়, আবার তথাপি সে বসে আছে। তাহলে কে বসে আছে? সে ব্যক্তিটা নিজেই বসে আছে। তো তাহলে এখানে দেখো, আমরা যৌগিক বাক্যে পড়েছিলাম কিন্তু যে একাধিক কি থাকবে, একাধিক বাক্য যেখানে থাকবে, যে বাক্যগুলোকে যে সে, যিনি তিনি, যাকে তাকে দ্বারা কি চিহ্নিত করা যাবে বা থাকবে, সেগুলোকে আমরা বলবো যৌগিক বাক্য। বোঝা গেল? নেক্সট দেখো, পরবর্তী PYQ কি বলেছেন? নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? বলো, গেস করো দেখি কোনটা হবে। নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? দেখতে পাচ্ছ এখানে 4টি অপশন রয়েছে। যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। প্রথমটা কি বললাম? প্রথম অপশন, যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। বি নাম্বার কি বললাম? ভালো ছেলেকে সবাই ভালোবাসবে। সি নম্বরে রয়েছে তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম। এবং ডি নম্বরে রয়েছে তুমি এলে আমরা যাব। তাহলে মিশ্র বাক্যের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছিলাম?
যে বাক্যের মধ্যে কি থাকবে, সরল হতে পারে, যৌগিক হতে পারে, জটিল হতে পারে, সমস্ত বাক্যগুলো একসাথে থাকবে, সেটাকেই তো আমি মিশ্র বাক্য বলবো। বলো ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। তাহলে এখানে কোন অপশানটাতে তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে কি রয়েছে, সরল বলতে পারো, যৌগিক বলতে পারো বা জটিল বাক্য মিশ্রিত রয়েছে? বলো দেখি কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, বলো ফটাফট। তাহলে দেখো এখানে 34, অর্থাৎ যদিও আমি এটা পিওইকিউ থেকে তুলেছি, এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রথম যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে। এই দেখো, যে ভালো ছেলে, এখান থেকে একটা বাক্য হয়ে যাচ্ছে সবাই শ্রদ্ধা করে, তাকে সবাই শ্রদ্ধা করে। বুঝতে পারলে এটা হচ্ছে আমার মিশ্র বাক্যের উদাহরণ। দেখো 3 নম্বর উদাহরণটা একটু ভালো করে দেখে নয়, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল। এটি কোন ধরনের বাক্য? আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যখন আমার কি হচ্ছে, মনের আবেগ, মনের আনন্দ, দুঃখ, কষ্ট এগুলো প্রকাশ পাবে, সেটা কি বাক্য হবে? সেটা হচ্ছে আমার কি বিস্ময়বোধক বাক্য বা বিস্ময়সূচক বাক্যের উদাহরণ। পরবর্তী দেখো, মেঘ গর্জায় তবে বৃষ্টি হয় না, মেঘ গর্জায় তবে বৃষ্টি হয় না। এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো তো? আচ্ছা, তোমাদের কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিব, এর পরের প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক পাবে। দেখবো আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে তোমরা কে কে ওই প্রশ্নটার উত্তর দিতে পারছ। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব, অবশ্যই কমেন্ট করবে। দেখো, মেঘ গর্জায় তবে বৃষ্টি হয় না, এই বাক্যটাকে যদি আমি আরও একটু ভালো করে বলি, তাহলে যে মেঘ গর্জায় সেই মেঘের কি বৃষ্টি হয় না? তাহলে আমি একটু আগে তোমাদেরকে বললাম না, যে সে, যিনি, তিনি, যাকে তাকে, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে আমি প্রয়োগ করে দেখতে পারি যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, তাহলে সেটা আমি কি বাক্য বলবো? কি বাক্য বলবো বলো দেখি? সেটা অবশ্যই আমার কি যৌগিক বাক্য হচ্ছে কি না বলো দেখি? যৌগিক বাক্য হচ্ছে তো, বুঝতে পারলে? তাহলে এর উত্তর হচ্ছে কি যৌগিক বাক্য। এবং যেমনটা তোমাদেরকে বলেছিলাম, যদি সে আসে তবে আমি যাব, যদি সে আসে তবে আমি যাব, এটা তোমরা পাবে, এটা সোজা, এটা আমি বলে দিচ্ছি, তোমাদের হোমওয়ার্কটা পরের প্রশ্ন দিচ্ছি। ওকে, যদি সে আসে তবে আমি যাব, এটি কোন ধরনের বাক্য? একটু আগেই বলে দিলাম যে সে, যদি, কি, এই যে দেখো, যদি তবে, বুঝতে পারলে? কি বোঝাই যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমার যৌগিক বাক্যের উদাহরণ। এবং 6 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখেছি হোমওয়ার্ক হিসাবে, এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে করবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে দেখব কে কে কমেন্ট করছো আমার ক্লাসে। বোঝা গেল? প্রশ্নটা একবার বলছি, ভালো করে শুনে নাও। বিদ্বান হলেও তার অহংকার নেই, বাক্যটিতে যৌগিক বাক্যে রূপান্তর করলে কোনটি সঠিক হবে? যৌগিক বাক্যে যদি আমি এটাকে রূপান্তর করি তাহলে কোনটি সঠিক হবে? দেখো, তোমরা হয়তো ভাবছো যে স্যার এই যে 6টা প্রশ্ন করালো বা 5টা প্রশ্ন করিয়ে কি আমাদেরকে শেষ করে দিল, আমাদেরকে ছেড়ে দিল? না, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে 9টা অধ্যায় ক্লাসের শুরুতে আমি আলোচনা করেছি, প্রত্যেকটি অধ্যায় প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করার পর কিছু প্রশ্ন রাখবো, কিছু পিআইকিউ রাখবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এভাবে আমার এই 9টি ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের মাঝে কিন্তু এমসিকিউ নিয়ে আসবো। বুঝতে পারলে? এমসিকিউ শুধু প্র্যাকটিস হবে, তোমরা সেই ক্লাসগুলো পরবর্তীতে পেয়ে যাবে। আগে তো বেসিকটা ক্লিয়ার করো। আমি জানি তোমরা অনেকেই ভুলে গিয়েছো, আগে বেসিকটা এজন্যই তোমাদের মাঝে আলোচনা করা। ইউটিউবে কেউ এভাবে তোমাদেরকে করাবে না। ইউটিউবে প্রত্যেকটা ক্লাসেই তোমরা দেখতে পাবে যে 10 থেকে 15টি বা 20টি জিকে প্রশ্ন নিয়ে আসছে, সেগুলো ধাক আলোচনা করে দিচ্ছে এবং সেগুলো তোমরা উত্তর দিতে পারছো, কেউ দিতে পারছো না। আসল কথা, তোমাদের তো কনসেপ্টে ক্লিয়ার নেই। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না করে থাকো তাহলে কি তোমরা উত্তর দিতে পারবে? কনসেপ্ট ক্লিয়ার করতে হলে ভাই আমার ক্লাস দেখতেই হবে। ক্লাসগুলো তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে তোমরা ওই সমস্ত ক্লাসে যাও, গিয়ে তোমরা সেগুলো প্রশ্নে দেখা মাত্র উত্তর করে দিবে, দেখা মাত্রই সেগুলো উত্তর বলে দিবে যে হ্যাঁ স্যার এই প্রশ্নের উত্তর এটা হয়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাস দেখলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস তোমরা রুটিন মাফিক পেয়ে যাবে। রুটিনটা আমি ক্লাসের শুরুতে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে একটা স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রেখে দিও। ধন্যবাদ।